আজ আমরা এমন একটি নবাব বাড়ি নিয়ে কথা বলতে যাচ্ছি, যেই নবাব প্রতি রাতে লণ্ঠন হাতে প্রাসাদের গোপন কক্ষে যেতেন। এক ঝড়ের রাতে তিনি বলেছিলেন, একদিন এই প্রাসাদ শুধু ইতিহাস হয়ে থাকবে। সেই রাতের পর নবাব আর ফিরে আসেন। সকালে শুধু সিঁড়ির পাশে একটি নিভে যাওয়া লণ্ঠন পাওয়া যায়। স্থানীয়রা বিশ্বাস করেন প্রাসাদের কোথায় এখনো লুকিয়ে আছে সেই গোপন রহস্য। হ্যাঁ, আমরা আজ ইতিহাসের নীরব সাক্ষী ধনবাড়ি জমিদার বাড়ি নিয়ে কিছু কথা বলবো। বাংলার বুকে ছড়িয়ে আছে শত বছরের ইতিহাস, রাজকীয় স্থাপনা আর জমিদারের সংস্কৃতির অসংখ্য স্মৃতি। সময়ের বিবর্তনে অনেক কিছুই হারিয়ে গেলেও কিছু স্থাপনা আজও দাঁড়িয়ে আছে অতীতের গৌরব নিয়ে। টাঙ্গাইল জেলার ধনবাড়িতে অবস্থিত ধনবাড়ি জমিদার বাড়ি তেমনি ঐতিহাসিক নিদর্শন। স্থানীয়দের কাছে এটি নব প্যালেস কিংবা নব মঞ্জিল নামে পরিচিত। প্রায় 100 বছরের পুরনো এই প্রাসাদ শুধু একটি বাড়ি নয়, বরং বাংলার জমিদার ইতিহাসের জীবন্ত দলিল। ধনবাড়ি জমিদার বাড়ির ইতিহাস বহু পুরনো। ব্রিটিশ আমলে এই অঞ্চলে জমিদারি প্রথার বিস্তার ঘটে এবং ধনবাড়ির জমিদার পরিবার ছিল অত্যন্ত প্রভাবশালী। জমিদাররা শুধু সম্পদের দিক থেকে নয়, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। এই বাড়ি ছিল তাদের প্রশাসনিক কাজকর্ম, অতিথি আপ্যায়ন ও সামাজিক অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। এই জমিদার বাড়ির স্থাপত্যে দেখা যায় মুঘল ও ইউরোপীয়ন ধাঁচের মিশ্রণ। বিশাল খিলান, উঁচু ছাদ, লম্বা করিডোর এবং নকশা করা জানালাগুলো বাড়ির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি দেওয়াল যেন শিল্পীর হাতে আঁকা এক ইতিহাস। দিনের আলোয় যেমন একটি রাজকীয় মনে হয়, তেমনি সন্ধ্যার আলোতে আধারিত বাড়িটির আরও রহস্যময় হয়ে ওঠে। জমিদার বাড়ির দেওয়ালে লাগানো আছে অসংখ্য তাদের স্মৃতি ছবি, যেগুলো ব্রিটিশ আমলে ব্রিটিশ ভাইসরয় চ্যান্সেলরদের সাথে তোলা ছবি, এবং এগুলো আজও এখনো যত্ন করে জমিদার বাড়ির মিউজিয়ামে শোভা পাচ্ছে। একসময় এই প্রাসাদে ছিল জমিদারের বিশাল বহুল জীবনযাপন। বিশাল নাচঘর, অতিথিশালা, দরবার কক্ষ, জমিদারদের ক্ষমতা ও আভিজাত্যের প্রতীক ছিল এই প্রাসাদগুলো। দর দপ্রান্ত থেকে মানুষ আসত জমিদারের দরবারে। প্রজাদের বিচার, সামাজিক অনুষ্ঠান এবং উৎসব সবকিছুই পরিচালিত হতো এই প্রাসাদ থেকে। ব্রিটিশ শাসনামলে জমিদারি প্রথা ধীরে ধীরে শক্তিশালী হলেও পরবর্তী সময়ে পরিবর্তনের সেই প্রভাব কমতে থাকে। দেশভাগ, জমিদারি প্রথা বিলুপ্তির পর অনেক জমিদার বাড়ির মতো ধনবাড়ি জমিদার বাড়ি হারাতে থাকে তার পুরানো জৌলুস। তবে ইতিহাসের সাক্ষী হয়ে এটি আজও দাঁড়িয়ে আছে অতীতের সব গল্প শুনিয়ে। এটি নবাব মঞ্জিল ধনবাড়ি জমিদার বাড়ি। বর্তমানে ধনবাড়ি জমিদার বাড়ি বাংলাদেশের অন্যতম দর্শনীয় ঐতিহাসিক স্থান। প্রতিদিন বহু মানুষ এখানে ঘুরতে আসে। ইতিহাসপ্রেমী, পর্যটন, ফটোগ্রাফারের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা। বিশেষ করে শীতকালে এখানে দর্শনার্থীর সংখ্যা, ভিড় এবং জনবহুল লেগেই থাকে। স্থানীয়দের মুখে এই জমিদার বাড়িকে ঘিরে নানা রহস্যময় গল্প শোনা যায়।
কেউ বলেন রাতের নীরবতায় প্রাসাদের ভেতরে অদ্ভুত শব্দ শোনা যায়, আবার কেউ বিশ্বাস করেন এই বাড়ির দেওয়ালে ভেতরে লুকিয়ে আছে অজানা ইতিহাস। যদি এসবের সত্যতা আজও প্রমাণিত নয়, তবু এই সত্যগুলো, গল্পগুলো বাড়িটিকে আরও রহস্যময় করে তুলেছে। ধনবাড়ির জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসের প্রতীক। এই প্রাসাদ আমাদের মনে করিয়ে দেয় একসময় সামাজিক কাঠামো, জমিদারের বীরগাথা ও বাংলার স্থাপত্য ইতিহাসের ঐতিহ্য। আচ্ছা, এখানে যে জমিদারের যে ইতিহাস, এটা মানে ছোট্ট করে একটু বলবেন যে নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী, নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। এটা গোড়াপত্তন করছে কি এই নবাব? এটা গোড়াপত্তন হলো যে ওটা ওই আপনার হলো যে বাগদাদ থেকে ওনার পূর্বপুরুষরা এখানে আসছিলেন, ওনার পূর্বপুরুষ বাগদাদ থেকে আসছিলেন তখনকার। হ্যাঁ, তখন থেকে এখানকার গোড়াপত্তন, ওনারা এখানে আপনার হলো যে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসছিলেন। তারপর থেকে এখানকার আপনার হলো যে এই জায়গার মানে শেষ নবাবটা কি ছিল? এখানকার শেষ নবাব ছিলেন নবাব হাসান আলী চৌধুরী। নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর একমাত্র ছেলে নবাব হাসান আলী চৌধুরী ছিলেন এখানকার শেষ নবাব। ওনার পর্যন্ত নবাবী প্রথা চলে গেছে এবং ওনার মেয়ে ছিলেন সৈয়দ আশিকা আকবর। উনিও এই বংশের উত্তরাধিকারী ছিলেন, কিন্তু উনি ওনার সময় আর কি নবাবী প্রথা। ওনার বংশের কি এখনো কি এখন মানে জীবিত আছে বা দেশের কোথাও? এখন হলো যে ওনাদের যে আছে চতুর্থ প্রজন্ম যারা, তারা এখন এখানে আছে। চতুর্থ প্রজন্ম? জি, নবাবের চতুর্থ প্রজন্ম যারা, তারা এখানে। আচ্ছা, আরেকটা আপনার কাছে প্রশ্ন হলো যে এখানে ঢোকার সময় দেখলাম যে টিকিটের মূল্য ছিল 100 টাকা। জি, 100 টাকা। মানে একটা প্রান্তিক পর্যায় হিসেবে একটু বেশি হয়ে যায় না? এটা কি মানে একটু এটা প্রান্তিক পর্যায়ে বিবেচনা করলে একটু বেশি হয়, কিন্তু দেখা যায় যে আমাদের এখানে যে ভিজিটর আসে, যদি আমরা কমায় দিই তাহলে আমাদের এখানকার যে মিনিমাম কস্টটা সেটা ওঠে না। আপনাকে এটা ভাড়া নিছেন নাকি? না, এটা এখনো ওনাদের আন্ডারেই আছে। এটা একটা ওয়ার্ক ফোর্স স্টেটের আন্ডারে চলতেছে। অফিসের টাকাগুলো আমরা কি করি? এই যে আমরা টাকাগুলো, আমরা এখানে 12-13 জন স্টাফ আছি, মেনটেন্যান্স আছে, ইলেকট্রিক বিল আছে, মেনটেন্যান্স খরচ আছে, বিভিন্ন খরচ আছে। আরেকটা প্রশ্ন হলো, আপনার এখানে মসজিদ যে শুনেছি যে এখানে মসজিদে প্রায় সবসময় কোরআন তেলাওয়াত হয়, আসলে কি সত্য ঘটনা? হ্যাঁ, এটা 100% সত্য ঘটনা। এটা হলো যে ওই নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী উনি জীবিত থাকা অবস্থায় উনি প্রথাটা চালু করে গেছেন যে আমি যেখানে শায়িত হব মৃত্যুর পর, সেখানে যেন আমার কবর এখানে আছে। হ্যাঁ, ওনার কবরের পাশেই বৈশা থেকে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। শুধুমাত্র নামাজের সময় ব্যতীত, নামাজের যে সময়টা ওই সময়টায় অফ রাখে, আর বাকি সময়টায় 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত হয়। এবং এখানে একটা ইতিহাস আছে যে 1971 সালে যখন আমাদের এখানে যুদ্ধ হয়েছে, যুদ্ধ চলাকালীন সময়েও কোরআন তেলাওয়াত থামেনি এখানে। এটা প্রায় টানা 87-88 বছর যাবৎ চলতেছে। নবাব বাহাদুর ওনার কর্মজীবন সম্পর্কে কিছু বলছেন? এখানে যদি আমি নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী কর্মজীবন বলতে যাই, বলে শেষ করা যাবে না। উনি ওনার কর্মজীবনে অনেক কিছু করে গেছেন। তার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য আছে যেগুলো আমি আপনাদেরকে বলতে পারি। সেটা হলো যে উনি ওনার কর্মজীবনে অবিভক্ত বাংলার প্রথম মুসলিম কৃষিমন্ত্রী ছিলেন, এবং ওনার জীবদ্দশায় উনি প্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 38টা শিক্ষা প্রতিষ্ঠান উনি করে গেছেন। বিশ্ববিদ্যালয় করার এবং এখানে অন্যতম যেটা অবদান আছে তার, যে উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, তখন স্যার সলিমুল্লাহর সাথে উনি একাত্রিত হয়ে ওনার নিজ জমিদারির 1/3 বন্ধক রেখে তৎকালীন সময়ে প্রায় 35,000 টাকা ডোনেট করেন এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং পরবর্তীতে উনি আরো ডোনেট করেন, যেটা আমাদের রেকর্ডে রেকর্ডে নাই, কিন্তু ডোনেট করেন। এই কাজের ফলশ্রুতিতে ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওনার নামে একটা সিনেট ভবন রাখছে। আপনারা যদি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, তবে সেখানে দেখতে পারবেন নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী সিনেট ভবন আছে, একটা ভবন আছে। এবং ওনার ইয়েতে আমরা হলো যে এখানে যে আছে, আমাদের এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ওনার তত্ত্বাবধানে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো। হ্যাঁ, উনি অনেক জায়গা সম্পত্তি, উনি মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য দান করে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন ধনবাড়ি জমিদার বাড়ির
জমিদার সাহেব যে উনি নিজ তত্ত্বাবধানে যে পুকুরটা করছাল, সেই পুকুরের সামনে যাব এবং দেখাবো সেই ব্রিটিশ আমলের পুকুরের কি অবস্থা। জমিদার বাড়ির বিশাল পুকুর দেখলে জমিদারদের আভিজাত্য ও স্বয়ংসংগতার পরিচয় পাওয়া যায়। সময় বদলায়, মানব বদলায়, কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। ধনবাড়ির জমিদার বাড়ি আজও নীরবে দাঁড়িয়ে আছে অতীতের হাজারো স্মৃতি বুকে নিয়ে। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহাসিক স্থানগুলো শুধু ভ্রমণের স্থান নয়, বরং ইতিহাসের জানালায় এক মূল্যবান মানব সম্পদের কাছে পরিণত হয়েছে এই ধনবাড়ির জমিদার বাড়ি। এবার যাবার পালা। ধনবাড়ির জমিদার বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু এখানকার টিকিটের মূল্য 100 টাকা হওয়াতে বেশ কষ্টকর মনে হইল, এবং এখানকার গেট দারোয়ান ব্যবহার এবং টিকিট কাউন্টারের ব্যবহারে ক্ষুব্ধ। তবুও রেখে যাই ধনবাড়ির জমিদারের কিছু অসংখ্য স্মৃতি।